ওকে, আমরা আজকে তাহলে শিখবো হচ্ছে অ্যারে ম্যাপ, অ্যারে ফিল্টার, অ্যারে ওয়াক। ঠিক আছে, আমরা দেখি সিরিয়ালে প্রথম যে ফাংশনটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অ্যারে ওয়াক, তাই না? অ্যারে ওয়াকের দুইটা ফাংশন, তার আগে সম্ভবত অ্যারে ম্যাপ আছে। হ্যাঁ, অ্যারে KLMN, ইয়েস, অ্যারে ম্যাপ, ইয়েস। অ্যাপ্লাইজ দ্য কলব্যাক টু দ্য এলিমেন্টস অফ দ্য গিভেন অ্যারে। এটা আপনি কোনো কিছু করতে চান যেটা বিল্ডিং কোনো সলিউশন নেই, ঠিক আছে, অ্যারের কোনো কাজ করতে চান যেটা বিল্ডিং কোনো সলিউশন নেই, তখন পিসি কী করলো না, এই অ্যারে ম্যাপ, অ্যারে ওয়াক, অ্যারে ফিল্টারের মতো ফাংশনগুলো দিয়ে দিয়েছে, যেটা হচ্ছে আপনি এই কল ব্যাক ফাংশন, মানে আপনার ইউজার ডিফাইন্ড ফাংশন দিয়ে সেই সলিউশনটা আপনি করে নিতে পারেন। ঠিক আছে, ও একটা সিস্টেম দিয়ে দিচ্ছে যে এই সিস্টেমে যদি তুমি ডাটা পাঠাও তাহলে আমি তোমার ইউজার ডিফাইন্ড ফাংশনটা দিয়ে আমি সলিউশনটা করে দিতে পারি। কলব্যাক ফাংশনই তো দেখাচ্ছি এখন। কলব্যাক ফাংশন কি, যখন হচ্ছে একটা ফাংশন, বিল্ডিং ফাংশন আছে, যেটা আমার করা বিল্ডিং ফাংশনটা কাজটা করবে কি, আমার ইউজার ডিফাইন্ড ফাংশন দিয়ে কাজটা করাই নেবে। ঠিক আছে, অ্যারে ম্যাপ একটা বিল্ডিং ফাংশন, সে নিজে কোনো আউটপুট দেয় না, সে কী করে ইউজার ডিফাইন্ড কোনো ফাংশন দিয়ে কাজটা করে আউটপুটটা আপনাকে রিটার্ন করবে। অ্যারে ওয়াকে একই রকম, অ্যারে ফিল্টারটা একই রকম অলমোস্ট। তাহলে আমরা এখানে দেখতে অ্যারে ম্যাপ রিটার্নস অ্যান্ড অ্যারে কন্টেনিং দ্য অল দ্য এলিমেন্টস অফ অ্যারে ওয়ান। তার মানে কি, অ্যারে ওয়ানের এলিমেন্টসগুলো সে দেয়, অ্যাপ্লাইং দ্য কলব্যাক ফাংশন টু ইচ ওয়ান, মানে প্রত্যেকটা অ্যারে এলিমেন্টের উপরে আপনার ইউজার ডিফাইন যে কলব্যাক ফাংশনটা আছে প্রত্যেকটা অ্যারে এলিমেন্টের উপরে সে অ্যাপ্লাই করে। এই সুযোগটা করে দেয় অ্যারে ম্যাপ ফাংশনটা। অ্যারে ম্যাপ ফাংশনটা এই সুযোগটা দেয়, দ্য নাম্বার অফ প্যারামিটার দ্যাট দ্য কলব্যাক ফাংশন অ্যাকসেপ্ট শুড ম্যাচ দ্য নাম্বার অফ অ্যারেস। তাহলে অ্যারে ম্যাপটা কী করে, যে প্রত্যেকটা এলিমেন্টের উপরে আপনি আপনার যে ইউজার ডিফাইন্ড কলব্যাক ফাংশনটা আছে সেটাকে সে ইমপ্লিমেন্ট করে, ইউজ করে। এখন আপনার ফাংশন কখনো কী করে অড ইভেন বাইর করে, আপনার ফাংশন কখনো শর্টিং করে, আপনার ফাংশন কখনো ডিফারেন্স বাইর করে, আপনার ফাংশন কী করে সেটা আপনি জানেন, এবং সে এনশিওর করবে প্রত্যেকটা এলিমেন্টের উপর আপনার ফাংশনটাকে ইউজ করায়। হ্যাঁ, আপনার ফাংশনটাকে ইউজ করা, তাহলে এই সুবিধাটা তো সে আপনাকে দিচ্ছে। এটা দিয়ে আপনি বহু সমস্যার সমাধান করতে পারেন। ইয়েস, রাইট। এই যে বিল্ডিং ফাংশনের ভিতরে যখন আপনি অন্য নট অনলি ইউজার ডিফাইন্ড ফাংশন, বিল্ডিং আরেকটা ফাংশন আপনি ইউজ করলেন। ঠিক আছে, ধরুন আমি অ্যারে ম্যাপের ভিতরে বললাম ইউসি ফার্স্ট। হ্যাঁ, অ্যারে ম্যাপের ভিতরে বলে দিলাম হচ্ছে একটা অ্যারে দিয়ে দিলাম, আমি বললাম ইউসি ফার্স্ট। তার মানে কি, অ্যারের প্রত্যেকটা এলিমেন্টের ফার্স্ট ক্যারেক্টারটা আপার কেস করে দিবে না? আবার অথবা একটা অ্যারে ম্যাপের ভিতরে একটা অ্যারে দিয়ে দিলাম, আমি বললাম STR টু লোয়ার, মানে অ্যারের প্রত্যেকটা এলিমেন্টকে লোয়ার কেস করে দিবে না? তাহলে এই STR টু লোয়ার ইউসি ফার্স্ট এটা কী ধরনের ফাংশন হলো তখন? তাহলে সংজ্ঞাটা হলো কলব্যাক কোনগুলো, যখন একটা ফাংশনের ভিতরে আরেকটা ফাংশন ইউজ করে, যাকে ইউজ করে এটা প্যারামিটার হিসেবে যাবে। হ্যাঁ, এই তো প্যারামিটার হিসেবেই যাবে, কিন্তু এটা তো কলব্যাক ফাংশন যাচ্ছে। ওকে, লেটস আমরা শুরু করি আগে। তাহলে কলব্যাক ফাংশন টু রান ফর ইচ এলিমেন্ট ইন দ্য ইচ অ্যারে, অ্যান্ড অ্যারে টু রান থ্রু দ্য কলব্যাক ফাংশন, ভেরিয়েবল লিস্ট অফ অ্যারে আর্গুমেন্টস রান থ্রু কলব্যাক ফাংশন। রিটার্ন ভ্যালুস কি? Returns an array containing all the elements of array 1 after applying the callback function to each one. বুঝতে গেছি না? ওকে, তাহলে আমরা একটা এক্সাম্পল দেখেন। এই ফাংশনটার কাজ হচ্ছে কিউব বের করা। এখন আপনি কি করলেন, একটা কিউব বের করার জন্য ইউজার ডিফাইন ফাংশন বানালেন কিউব। ঠিক আছে, n ইন্টু n ইন্টু n স্কোয়ার হলে n ইন্টু n। তো এই অ্যারেটার প্রত্যেকটার কিউব ভ্যালু বের করবে, 1, তারপরে যে 8, 27, তারপরে যে হচ্ছে কত 64, 125, এভাবে বের করবে। তাহলে আপনি প্রথমে বলবেন কাকে দিয়ে কাজটা করাতে চান, কার উপর করাতে চান। ঠিক আছে, কোনটা স্ট্রিং হিসেবে ফাংশন নেমটা? হ্যাঁ, স্ট্রিং হিসেবে নেবে। তো আগেই বলেছে যে প্রথমটা হচ্ছে ও বলে নাই, কিন্তু এটি স্ট্রিং হিসেবে নেয় আর
মানে যাকে দিয়ে কল করবেন আর কি, যে ফাংশনটা দিয়ে কাজটা করাবেন, এই জন্য কল হবে আর ঠিক আছে। এখন দেখেন আরও ইন্টারেস্টিং বিষয়, এই ক্ষেত্রে অনেক সময় আপনারা তো যেটাকে বলা হচ্ছে ল্যামডা ফাংশন যেটা আমরা বলি আর কি, বা নেম ছাড়া যে ফাংশনগুলো, এটা কি নাম আমরা বলছিলাম? ক্লোজার না, আরেকটা নাম আছে না, অ্যানোনিমাস ফাংশন, রাইট, অ্যানোনিমাস ফাংশন। এখনো বলে নেই, ওভাবে বলে নেই, স্পেসিফিক আলোচনা হয় না আগে। আমি যদি এরকম দেখাই অ্যানোনিমাস ফাংশন কেমন, ফাইল, নিউ ফাইল, এস, ধরো আমি ডলার এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে ফাংশন ইকো, এটা ভেরিয়েবল, তো ভেরিয়েবলের শেষে সেমিকোলন দিতে হবে না, এটা তো ভেরিয়েবল এক্সের মধ্যে একটা ফাংশন অ্যাসাইন করলাম নাম ছাড়া, তারপরে ইকো বললাম হ্যালো, ঠিক আছে। এখন দেখেন এই এক্স ফাংশনটাকে যখন আপনি কল করেন তো $x অফ, তখন কি আসবে আউটপুট? হ্যালো ওয়ার্ল্ড আসবে। আবার দেখে আসুন, এখন লারাভেল সব লেটেস্ট যত ফ্রেমওয়ার্ক আসছে, যে ভিতরে সব অ্যানোনিমাস ফাংশন ভরায় রাখছে, সেগুলো কিন্তু খুব ভালো বুঝতে হবে। অ্যানোনিমাস ফাংশন হ্যালো ওয়ার্ল্ড, তাই না? এরপর আসেন, যদি আমরা এরকম নিতে পারতাম গেটিং, আমরা বলতে পারি গেটিং নেই আর নেম নেই, আমরা বলতে পারি গেটিং। ইয়েস, কোশ্চেনটা আবার বলেন। উপরে দুইটা দিলাম, হ্যাঁ নিচে একটা দিব, এটা আগেও ছিল এটা, আগেও নিত একটা, না আপনি একটার জন্য আপনাকে ওয়ার্নিং দিবে আনডিফাইন্ড, নিবে একটা ওয়ার্নিং দিবে আনডিফাইন্ড, হ্যাঁ, এছাড়া অন্য কোনো সমস্যা না, এটা একটা ওয়ার্নিং দেয়, কাজ করে, এটা এখনও দেয়, এটা এখনও ওয়ার্নিংটা দেবে, না দিবে, আমি দেখাবো, নোটিশ দিবে আর কি, রেটিং, হ্যাঁ, আর বললাম এখন বললাম এখন কি গুড ইভিনিং না, আর এখানে বললাম সঞ্জীব, আর ধরে নেন আপনার নাম কি ভুল আছে নাকি, ঠিক আছে। সঞ্জীব আজকে খুশি হয়ে এই জন্য সবাইকে বার্গার খাও, টেনশন নিয়ে, এটা একটা অ্যানোনিমাস ফাংশন হলো না, যে এই ফাংশনের নাম না। এখন এটা কি সুবিধা দেয় দেখেন, এখানে হয়তো ভেরিয়েবল আপনি অ্যাসাইন করছেন, ব্যাপারটা যদি এরকম হয়, আপনি এটা কি সুবিধাটা রাখতে পারেন, আপনি কখনো অ্যারের ভিতরে কি কোনো ফাংশন ডিক্লেয়ার করতে পারবেন, সে সুযোগ কি আছে? কিন্তু অ্যানোনিমাস ফাংশনটা করতে পারবেন আপনি। $sign ARR ইজ ইকুয়াল টু হচ্ছে
এখানে আপনি কখনো এভাবে লিখতে পারবেন না, ফাংশন টেস্ট এরকম কখনোই লিখতে পারবেন না। লিখলে সে আপনাকে এরর দেবে, ঠিক আছে? কিন্তু অ্যানোনিমাস দিয়ে আপনি ঠিকই ফাংশনের কাজটা করতে। তারা অ্যানোনিমাস কী করে এনশিওর? আপনাকে ডাইনামিক করে, যে ফাংশনের নাম নাই। আমরা বলি অ্যানোনিমাস হ্যাকার, মানে কি ওই হ্যাকারদেরকে নাম নাই, এগুলো কে এই কাজ করে বোঝা যায় না। অ্যানোনিমাস গ্রুপ, হ্যাঁ ফাংশনের বলে নাম আছে নাই তো? হ্যাঁ কই রাখবেন দেখেন, আমি ভেরিয়েবল না রাখি, এর নিচে রাখি, এর ভিতরে আসেন যখন ফাংশন আমি বললাম ইকো ইউ গট এ পেন, ঠিক আছে? এখানে বললাম কমা ফাংশন, এখানে বললাম ইকো ইউ গট এ বুক। লড়াই চলতেছে আর কি। হ্যাঁ হ্যাঁ, এর ভিতরে বলতে কি ফাংশনের ভিতরে ইফ ইজ লুপ সব ইউজ করতে পারবেন। মানে এখন ভেরিয়েবল অনেক ডাইনামিক, আগে ভেরিয়েবল বোকাশোকা ছিল, তাকে যা দিতেন সে তার বাইরে কোনো চিন্তা করতে পারতো না। এখন কন্ডিশনাল স্টেটমেন্ট ইউজ করা যায় অ্যানোনিমাস ফাংশন আসার কারণে, এখন লুপ ইউজ করা যায় অ্যানোনিমাস ফাংশন আসার কারণে। হ্যাঁ, তারপর শুধু তাই না, আপনি লুপ ইউজ করেন, ফর লুপ, হোয়াইল লুপ, ডু যাই তো তাই ইউজ করেন। আগে কী করতে পারতেন? এর ভিতরে হোয়াইল লুপ ইউজ করা সম্ভব ছিল আগে? কখনো ছিল না। ইয়েস, এর ভিতরে ফাংশন কল কেমন করবে? ফাংশনের ভিতরে ফাংশন কেন কল করবেন? না 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 না, সেটা হচ্ছে ক্লোজার একটা আছে সাথে থাকে, ঠিক আছে? হ্যাঁ, তা আমি বললাম যে এখানে প্যারামিটারও নিতে পারেন আপনি, ইকুয়াল একই একই ভিতরে এক্স ওয়াই জেড চারটা, ওটা আরও সহজ। ইউ গট এ কি দিব ক্যাপ, ঠিক আছে? ঠিক আছে, এখন এটাকে যদি আমি এইটাকে র্যান্ডমলি যদি চালাই, হ্যাঁ প্রিন্ট আন্ডারস্কোর আর সব অবজেক্ট হিসেবে আসবে, বলেছেন এ আর আর ইকো পিএল ছিলাম, কোথায় কোথায় নিয়ে গেলেন আপনারা? ক্লোজার, সব ক্লোজার অবজেক্ট, ক্লোজার অবজেক্ট, ক্লোজার অবজেক্ট। এখন দেখেন আমি যদি এরকম করি যে মানে এই ফাংশনগুলো একটা ক্লোজারের অবজেক্ট হিসেবে আসে আর কি, ঠিক আছে? এখন আমি যদি এরকম করি যে প্রিন্ট ইকো ডলার সাইন ARR অফ 0, ঠিক আছে? তাহলে এখন ইন্টারেস্টিং বিষয় দেখেন আমি কিরকম খেলতে পারি। ওটা তো ফাংশন, জিরো জিরো ইন্ডেক্স একটা ফাংশন, 1 ইন্ডেক্স একটা ফাংশন, 2 ইন্ডেক্স একটা ফাংশন। তাই না? আর ইন্টারেস্টিং দেখেন, আমি বললাম র্যান্ডম ফাংশনটা কী করে, র্যান্ড ফাংশনটা কী করে? র্যান্ডমলি এক অ্যারে র্যান্ড, আমি বলবো ইকো অ্যারে র্যান্ড, কি দিতে হয় সেখানে? অ্যারেটা দিতে হয়, তাই না? মানে কয়টা করে এলিমেন্ট চাই র্যান্ডমলি? 1, হ্যাঁ। এবং এখানে হচ্ছে কি দিতে হবে তাহলে আমাকে?
না ইন্ডেক্সটা তো সেই র্যান্ডমলি আসবে 0 1। হ্যাঁ আমরা তাহলে কি করতে পারি যে আমরা বলতে পারি চয়েস, কাকে চয়েস করব? র্যান্ড ফাংশন। কয়টা করে চাই, কতগুলো থেকে চাই? 0 থেকে 2টা, মানে 3টে 0 1 2, তাই না? এখন আমি বলতে পারি এরকম ইকো $ARR অফ চয়েস এবং ফাংশন। এখন দেখেন যতবার আমি রান করব এক এক সময় এক একটা আমার আউটপুট আসবে। একবার আসবে ইউ গট এ ক্যাপ, বুক, পেন, ক্যাপ। তাহলে এরকম আমরা, এটা বিষয়টা কি, আপনার একটা অ্যারেতে অনেকগুলো এলিমেন্ট, সেখানে আবার বিভিন্ন লজিক, লটারিটা অনেক কমপ্লেক্স লটারি। অ্যারে এলিমেন্টের ভিতরে আবার অনেক লজিক চলবে, সেখানে ইফ-এলস চলবে, সুইচ চলবে, ফর লুপ, হোয়াইল লুপ চলতে পারে। তারপর সেখান থেকে আবার র্যান্ডমলি একটা করে পিক করবেন ফাইনালি। তাহলে আপনি কীভাবে করবেন? অ্যানোনিমাস ফাংশন ছাড়া সম্ভবই না, তাই না? অনেক কমপ্লেক্স হয়ে যাবে অন্যভাবে করতে গেলে। অ্যানোনিমাস ফাংশন দিয়ে খুব সিম্পলি আপনি কাজটা করতে পারেন। ইয়েস, আরে আমি কি করলাম, র্যান্ড ফাংশনটা কি করে, যে কোনো একটা থেকে রেঞ্জের মধ্যে থেকে র্যান্ডমলি পিক করে কোনো একটা কিছু। তো 0 থেকে 2 এর মধ্যে র্যান্ডমলি হয়তো 0 দিবে, আনালে 1 দিবে, আনালে 2 দিবে। 3টে দিছি, তাই না? তো এখন চয়েসগুলো তো র্যান্ডমলি এখানেই আসবে, আর ফাংশনটা ডিক্লেয়ার করে দিলাম এটা। হ্যাঁ, না না না, এটা হচ্ছে অ্যারে আন্ডারস্কোর র্যান্ড, হচ্ছে অ্যারে ফাংশন থেকে র্যান্ডমলি যে কোনো একটা ভ্যালু রিটার্ন করে। তো এখন ভ্যালুটা হচ্ছে আস্তে একটা ফাংশন, তো তাকে রিটার্ন করে আমি কী পাবো? তাই না? এই জন্য আমি এখানে এই টেকনিকটা ইউজ করলাম আর কি, র্যান্ড দিয়ে করতে হচ্ছে। আরও ক্লোজারের বিষয় দেখেন, আরও ইন্টারেস্টিং বিষয় দেখেন, আমার মনে হয় এটা পিএসপি ম্যানুয়াল আরও বেটার আছে। পিএসপি অ্যানোনিমাস ফাংশন, এটা পিএসপি ম্যানুয়াল আরও বেটার হয়ে আছে। এখানে দেখেন একটা এক্সাম্পল, যে ফাংশন হ্যালো, ওয়ার্ল্ড দিচ্ছেন, একবার আসলো গ্রেট হ্যালো ওয়ার্ল্ড, আবার হ্যালো পিএসপি আসলো। এরপর আরও ইন্টারেস্টিং জিনিস দেখেন, যে মেসেজ, যখন বারটা মেসেজ দিচ্ছেন নট ইউজ, নো ইউজ, এটা ইউজ করতে পারবে না, তাই না? কারণ এটা গ্লোবাল, এটা লোকাল, তাই না? হচ্ছে না। হ্যাঁ, তখন হচ্ছে ইউজ ফাংশনের মাধ্যমে আপনি সেটা করতে পারেন। এটা ব্যাপারটা বুঝতে পারছেন আপনারা? অ্যানোনিমাস ফাংশন এই বিষয়টা আপনাকে বুঝতে হবে। ধরুন আপনি এমন একটা ফাংশন আছে এরকম, যে এমএসসি হচ্ছে, এখন আপনি যাচ্ছেন ফাংশন ইকো এমএসসি, এটা কি কাজ করবে? করবে না। কেন করবে না? এটা গ্লোবাল, এটা লোকাল, এভাবে হয় না। তাহলে সেটা করতে হলে পিএসপি বললো যে আপনাকে একটা সলিউশন হচ্ছে ইউজ, কথাটা ইউজ করবেন। সেটা কীভাবে? ইউজ, আবার ফার্স্ট ব্র্যাকেট, আবার এমএসসি। না, ফাংশন না, গ্লোবাল করবে, এটা তো ফাংশন না, এটা অ্যানোনিমাস ফাংশন। এটা হচ্ছে অলমোস্ট লাইক ভেরিয়েবল। হ্যাঁ, গ্লোবাল, গ্লোবাল কিওয়ার্ডটা ইউজ না করে এখানে ইউজটাই আমরা ইউজ করি। হ্যাঁ হ্যাঁ, ডিজাইনটা এইভাবে করা। গ্লোবাল তো ফাংশনের ভিতরের জন্য, এটা তো ফাংশন না, এটা ডিফারেন্ট বিষয়। তাহলে এটা গেল একটা ওয়ে, যে আমি এখন তাহলে চাইলে আমি কিন্তু পারি ইকো ডলার বা $x অফ এই,
লাইন 42 সেমিকোলন দেওয়া হয়নি। হ্যাঁ অ্যানোনিমাস ফাংশন এটা খুব সিরিয়াসলি মনে রাখবেন। হ্যাঁ হ্যালো আসছে তাই না, হ্যালো কথাটা আসছে না। তারপরে আসেন আরেকটা বিষয়, ইন্টারেস্টিং বিষয় আছে যেটা আপনাকে জানতে হবে। রিসেট মেসেজ ইনহাইট বাই রেফারেন্স ইউজ, এগুলো আমরা দেখলাম। আর হচ্ছে ক্লোজার অ্যান্ড স্কোপিং একটা বিষয় আছে। যেমন আমার একটা শপিং কার্ট আছে, এখন অ্যানোনিমাস ক্লাসও আসছে। PHP 5.5 পর্যন্ত অ্যানোনিমাস ফাংশন ছিল, PHP 7 থেকে অ্যানোনিমাস ক্লাসও নিয়ে আসছে। মানে ক্লাসের নাম আপনি ডিক্লেয়ার করা লাগবে, মানে ফুল অবজেক্ট ওরিয়েন্টেড কাজটা করবেন নাম ছাড়া। নাম যেটা আসলে বিপত্তি, যেমন পুরো জাভা স্ক্রিপ্ট যে কোনো কিছু নাম লাগে, যে কেউ সব অ্যানোনিমাস ফাংশন, ফাংশন কোনো নাম লাগে, যে কেউ ইউজ করেন নেই, কোনো নাম নেই, ফাংশনের নাম নেই। ফাংশন দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে একটা ইভেন্ট কল করেন, আবার তার ভিতরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আবার একটা ইভেন্ট কল করেন, তার ভিতরে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আবার একটা ইভেন্ট কল করেন, কখনোই ফাংশনের নাম দেওয়া লাগে। এটা আসলে ওইখান থেকে নেওয়া আইডিয়াটা, যে করি থেকে নেওয়া, এটা ইজিয়ার। ঠিক আছে, তো এখানে এই বিষয়টা আমার সাইড থেকে দেখলে ভালো হবে, যে ক্লোজারের বিষয়টা আর কি। এটা দেখলাম আমরা। এরপরে হচ্ছে যে এটা আমরা দেখলাম রেগুলার কলব্যাক ফাংশন। এখানে অ্যারে ম্যাপের একটা এক্সাম্পল আছে, সেটা একটু পরে দেখি, শর্টের জন্য এটা পরে দেখি। ক্লোজার্স, ক্লোজার্সটা কি দেখেন, মাই ফাংশন, একটা ফাংশন নাম দিলাম মাই ক্লোজার। ঠিক আছে, নাম, এই নামটা ওই যে একটু আগে আমরা যেটা করলাম মেসেজটাকে ইউজ করছি, নামটা ইউজ করলাম তাই না, রিটার্ন করলাম একটা কি অ্যানোনিমাস ফাংশন। বুঝতে পারছেন, মানে আপনি রিটার্নই করতেছেন একটা ফাংশন। এটা কিন্তু নর্মালি আপনি পারবেন না অ্যানোনিমাস। হ্যাঁ অ্যানোনিমাসের ভিতরে অ্যানোনিমাস লেখেন, সেটা সমস্যা নেই, অ্যানোনিমাসের ভিতরে অ্যানোনিমাস লেখেন, সেটা সমস্যা নেই। কিন্তু এখন যেটা হচ্ছে একটা ফাংশনের রিটার্নটা হবে ফাংশন, সলিউশন অ্যানোনিমাস ফাংশন। তাহলে ওই ফাংশনের যে প্যারামিটারটা আপনি রিসিভ করবেন কী দিয়ে করবেন, ইউজ দিয়ে করবেন। তাই করছি আমরা। এই কোডটা যদি আপনি দেখেন, খুবই ইন্টারেস্টিং একটা কোড। খেয়াল করেন, হ্যাভ মাই ক্লোজার 10 পাঠালাম। ঠিক আছে, রিটার্নটা একটা ফাংশন, আবার ওই অ্যানোনিমাস ফাংশন নিজে আবার একটা রিটার্ন করে। হ্যাঁ এটা তো ইন্টারেস্টিং, এটা আউটপুটটাও খুব ইন্টারেস্টিং। প্রথম তো 10 সেট হয়ে গেল, 10 দুগুণা 20, 3 10 30, আউটপুটটা এরকম। হ্যাঁ খুবই সহজ, মানে আপনি একটা ডিফল্ট সেট করে তার উপরে বাকি অপারেশন করবেন। এই ধরনের একটা প্রবলেম আসছে আপনার লাইফে, যে আমার প্রবলেমটা হচ্ছে ডিফল্ট এটা, এরপরে এই ডিফল্টের উপরে র্যান্ডমলি ডাটা আসবে, সেটাকে আমি প্রসেস করব। তখন আপনি কী করবেন, ক্লোজার ইউজ করবেন। যে কীভাবে, যে ফাংশনটা ইউজ করে দিয়ে দেন হচ্ছে, হ্যাঁ ফাংশনের মধ্যে ফাংশন। তো এই মাই ক্লোজার ফাংশনটা যেটা রিটার্ন করে, সে একটা ফাংশন রিটার্ন করে। তখন এই পদ্ধতিটাকে আমরা তখন বলি ক্লোজার, কারণ হচ্ছে এই ফাংশনের রিটার্নটা যখন একটা ফাংশন হয়ে থাকে। হ্যাঁ একটা রিটার্নের বেশি কাজ করে না। গুড ভেরি গুড। রিটার্ন তো আমার একবারই হয়েছে, 2 বার কই হলো। হ্যাঁ ফাংশনটা রিটার্ন হলো, আস্ত ফাংশন রিটার্ন হলো, তার ভিতরে আর একটা ফাংশন। আলটিমেটলি একটা। এখন এখানে কি আসবে আব্দুল হাসিব বলেন, আউটপুটে কি আসবে? প্রথমে আসবে 20, পরের 30। কিভাবে দেখেন, 10 গেল, 10 গিয়ে রিটার্ন করলো ফাংশনটাকে, এখানে এক্স, এইটা হচ্ছে এই 2 যাবে। ঠিক আছে, ইউজ নাম মানে 10 পাইলাম। হ্যাঁ
ফাংশন যখন ফাংশন অ্যানোনিমাস ফাংশনকে কল করে আর কি, হ্যাঁ রিটার্ন করতেছে। তো দেখেন আমরা কী করতেছি যে প্রথমে 10 এই মাই ক্লোজারকে কল করলাম, তখন মাই ক্লোজার কী পাইলো 10 পাইলো, সে আবার রিটার্ন করছে একটা ফাংশানকে, সেই ফাংশান আবার কী করলো ক্লোজার যেহেতু সে 2 পাঠালো, 2 পেলো প্লাস ইউজ করলাম 10, তাহলে নাম 10 × 2 তাহলে 20 পেলাম, আবার 3 যখন পাঠাচ্ছে আমাদের এটা ফিক্সড। এই নামটা এটা ভেরিয়েবল, এটা এক্স দেন, ওয়াই দেন, জেড দেন, এটা বোঝার জন্য নাম এটা দিছি আর কি। যখন ক্লোজার বিষয়টাই না কিছু কথা বলার দেখা যাওয়ারও দরকার নেই, এটা কিওয়ার্ড হওয়ার সত্ত্বেও না, এটাকে ক্লোজার বলা হয়। হ্যাঁ এই সিস্টেমটাকে, হ্যাঁ 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 বিষয়টা হচ্ছে সেটা আর কি, যে ফাংশন যখন রিটার্ন করে একটা ফাংশনকে, তখন ফাংশনের প্যারামিটার কীভাবে রিসিভ করবো, ক্লোজারের মাধ্যমে রিসিভ, ইউজ দিয়ে আমরা রিসিভ করতেছি। হ্যাঁ না 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 অ্যানোনিমাস ফাংশন ইউজ দিয়ে যখন আমরা রিসিভ করতেছি না, অ্যাকচুয়ালি ইউজ দিয়ে তো গ্লোবাল কিছু আমরা রিসিভ করতে পারি। এই সিস্টেমটাকে, এই ধরনের সিস্টেমটাকে তখন আমরা বলি ক্লোজার। না ফাংশনের ভিতরে অ্যানোনিমাস ফাংশন হলে ক্লোজার হবে না, ফাংশনের ভ্যালুটাও তো রিসিভ করতে হবে, প্যারামিটারও রিসিভ করতে হবে, পুরো এই সিস্টেমটাকে তখন বলা হচ্ছে ক্লোজার। কারণ এটা একটা বেনিফিট পাচ্ছি। বেনিফিটটা কী পাচ্ছি, যে আমি 10 দিয়ে ফিক্স করলাম, ফিক্স করার পরে এরপরে 10টাকে অ্যানোনিমাস ফাংশনের ভিতরে ইউজ করার ওইটা পেলাম কি ইউজ দিয়ে, তখন 20 30 আবার আপনি একটা নামটা দিয়ে দেন, লুপের মধ্যে ফেলাই দিয়ে নামটা দিয়ে দেন, তাহলে একটা নামটা হয়ে গেল। অনেকভাবে করা যায়, এমনি নর্মাল লুপ দিয়ে করা যায়, এটা একটা স্যাম্পল আউটপুট আর কি। হ্যাঁ এক্স তো 2 3 রিসিভ, এক্স 2 3 মানে এই যে মাইক, এটা তো ক্লোজার, সে রিটার্নটাকে আসছে একটা ফাংশন, রিটার্ন ফাংশন। হ্যাঁ প্রথম হচ্ছে একটু বুঝছেন কিনা আমাকে সেটা বলেন। এখন যদি আমি বলি ইকো ক্লোজার নাম, আউটপুট কি আসবে? 10 আসবে, 10 আসবে না? গুড, তার মানে ক্লোজারের ভ্যালু এখন কত? 10 না, কিন্তু সে তো রিটার্ন করে একটা ফাংশন, তাই ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং শেষ করলাম, ঠিক আছে? সেই ফাংশনের ভ্যালু কীভাবে পাঠাবে? ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং শেষের মাঝখানে। ওই বেচারা ফাংশন রিটার্ন করতেছে বলেই তার ফাংশনের জন্য ভ্যালুটা আমাকে পাঠাতে হচ্ছে। রাইট, মানে সে তো রিটার্ন করতেছে ফাংশন, তাই তো ফাংশনের ভ্যালু পাঠাচ্ছে, সেটা একটা ফাংশন হয়েছে, রিটার্নটা একটা ফাংশন। হ্যাঁ থাকতেছে সেটাই। হ্যাঁ এক্স, হ্যাঁ 2 আর 3 তো রিসিভ করবে, কারণ সে তো রিটার্নই ফাংশন, যেহেতু 2 আর 3 রিসিভ করবে। ওকে, এখানে দেখেন আরেকটা এক্সাম্পল আছে, যে আপনি কি করলেন যে অ্যান্ড সাইন, এটা ওই HTML এন্টিটিতে কনভার্ট হয়ে গেছে, এটা আমি একটু রান করে দিলে একটা এটাই তো রিয়েল লাইফ এক্সাম্পল। হ্যাঁ না, এখন আরেকটা এক্সাম্পল দেখেন, যে আমি কি করলাম, মাই ক্লোজার দিলাম, লোকাল ভেরিয়েবল, এটা অ্যান্ড সাইন হবে, হ্যাঁ রেফারেন্স করে দিলাম ওকে, ঠিক আছে? ফাংশন ইউজ লোকাল var, রিটার্ন প্লাস প্লাস লোকাল var। এখন দেখেন মাই ক্লোজার যখন কল করলাম, এটা ক্লোজারটা ক্রিয়েট হলো, কারণ ফাংশনটা নিজেই এটা অ্যানোনিমাস ফাংশন রিটার্ন করতেছে। ওকে, এরপরে হচ্ছে মাই ক্লোজার, মাই ক্লোজার, মাই কি
প্লাস প্লাসের জন্য এক এক করে বাড়বে। কার বাড়তেছে? মাই ক্লোজার ফাংশন বাড়তেছে, তাই না? সে রিটার্ন করতে, তাহলে আমার আউটপুটটা কী আসবে এখানে? 10, 11, 12। এখন হচ্ছে আমি আবার কী করলাম, হ্যাঁ, অ্যান্ড লোকাল বার, এটা চেঞ্জ করার কারণে এটা চেঞ্জ করার কারণে আমার এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে যদি কোনো কারণে এই ফাংশনটার এখন কি করতেছি আমি, যে মাই ক্লোজার এখানে চেঞ্জ করা, মানে এর জন্য যে ভ্যালুটা পাঠাচ্ছি আর কি, এর জন্য কি পাঠাচ্ছি আমরা, লোকাল বারের ভ্যালুটা পাঠাচ্ছি না। সো কোনো কারণে যদি এইখানে ভ্যালুটা চেঞ্জ হয়, আলটিমেটলি এটা চেঞ্জ হয়ে যায়, বাট এটা কিন্তু এই ফাংশনের বিষয় না, তাই না? লিখুন এই তো এভাবে দেখেন। এখন ক্লোজার এখানে 11 আসবে, 12 আসবে, তাহলে আবার র্যান্ডম করলাম, আবার দিলাম, এখন কি আসে আউটপুটটা? একটা নিউ লাইন চলে আসে, নিউ লাইনটা উঠে দিই, একটা পিআরি দিলে মনে হয় অ্যাজ ইট ইজ আসে, তাই না? না, বিয়ে তো প্রত্যেকটা না দিয়ে আপনাকে পিআরি দিয়ে, তখন নিউ লাইনটা উন্ডিকে কাজ করে ওমা তো ডাবল কষ্ট হলো। মনে হয় না এটা কাজ করে, কেন? সিঙ্গেল কোড হওয়াতে পাস করতে পারতেছি, হ্যাঁ। এরপরে 11 কেন 11, 12, 13 কীভাবে পারছে সেটা আগে এটা বুঝছেন, যে প্লাস প্লাস লোকাল বার হওয়ার কারণে এটাই চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ। বা ফাংশন রিটার্নই করতেছে প্লাস প্লাস লোকাল বার 11, 12, 13 আসলো, ভালো কথা। এরপর আবার মাই ক্লোজার কল করছেন, তার মানে আবার রিসেট হলো, তাই না? আবার রিসেট হলো না, হ্যাঁ। এরপরে হচ্ছে আবার র্যান্ডম ক্লোজার আবার যখন কল করতেছেন তখন আবার প্লাস প্লাস হলো না 11, আবার মাই ক্লোজার, আবার কি 14। এখানে মাই ক্লোজার কি আসবে? 11, 12, 13, 14, কিন্তু এটার জন্য আসবে 11। এটা কত? 11, 12, 13, এখানে কত আসবে? এখানে কত আসবে? কেন? ওই যে ওইটা থেকে সিকোয়েন্স ফলো করার জন্য। আবার এই বিষয় হচ্ছে কি, এটা তো একটা ভেরিয়েবল মাই ক্লোজার, ওর জন্য একটা ভ্যালু সেট হচ্ছে 10, 10 পরে 11, 12, 13, এটা তো আরেকটা ভেরিয়েবল, আবার নতুন করে কল করলাম, তা আবার 10 হয়েছে না, তা আবার প্লাস 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 লোকাল বার, সো কত হলো 11, আবার তো এইকেই ডাকলাম, তো তো আগেই 13 ছিল, এখন 14। তারপর দেখেন এখানে বড় ইন্টারেস্টিং যে বিষয়টা হচ্ছে ডাটা স্টোরও করতেছে এখানে, হ্যাঁ। বলতে কি স্যার, ওই ওটা তো লোকাল ভেরিয়েবল, এই কারণে ওরা ওই জায়গার মধ্যে ডাটা স্টোর করতে পারতেছি। কাজ করতে গেলে বুঝতে পারবেন যে এগুলো কত কাজের জিনিস। আপনার কোডটাকে সিম্পল হয়ে যাবে, ছোটোখাটো কাজের জন্য আপনি আস্তে ফাংশন বানাবেন কেন, হ্যাঁ। আপনার ধরেন একটা ইকুর ভিতরে একটা ছোটো একটা কন্ডিশন দেওয়া দরকার, প্রসেস করা দরকার, সেখানে কি আলাদা ফাংশন বানায়, ফাংশন কল করা দরকার, অ্যারোনিমাস ফাংশন, অ্যারের ভিতরে কোনো একটা কাজ করা দরকার, যেখানে চিন্তা ভাবনা করে আউটপুটটা আসবে, কন্ডিশন চেক করে, ইফ ইজ কন্ডিশন চেক করবে, সুইচ কন্ডিশন চেক করবে, অ্যারের সব এলিমেন্ট না, কোনো একটা এলিমেন্টে হিসেবে ডাটা আছে। আমার একটা প্রবলেম আসলো, প্রবলেমটা হচ্ছে রিয়েল লাইফ প্রবলেম যেটা বলি, যে আমার কোনো এলিমেন্টের সমস্যা নেই, হ্যাঁ। যত পশু আসবে সবগুলো পশু আসবে, কিন্তু
ছাগল যদি আসে সব ছাগল নেওয়া যাবে না, শুধুমাত্র সাদা ছাগল নেওয়া যাবে, ঠিক আছে? সমস্যা তো আমার লাইফে প্রবলেমটা আসছে এরকম। আপনি তো প্রথমে খুশি যে অনেকগুলো পশু আসবে অ্যারেতে, সেগুলো আমি ডাটাবেসে ঢুকাই দিব, কিন্তু যিনি সার্ভে করছেন উনি তো সব পশুই আনছেন, শর্ত হচ্ছে তুমি সাদা ছাগল ছাড়া ঢুকাইতে পারবে। তখন আপনি কী করবেন? একটা অ্যানোনিমাস কন্ডিশন দিবেন, তাই না? তাহলে আপনি ঢুকবেন। এটা হচ্ছে এগুলো এরকম বহু জটিল জটিল প্রবলেমে আমরা পড়ি বলে এই ধরনের সমস্যাগুলো ভাষা প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ আল্লাহ নিয়ে আসে যে সিচুয়েশনে এটা গুড। রাইট। তাহলে আবার দেখেন, আমি ম্যানুয়ালে আবার ব্যাক করি। কি অ্যারে ম্যাপ ব্যাক করবো। কত কত মিনিট যাচ্ছে? 36 মিনিট যাচ্ছে। 50 মিনিট পর্যন্ত মনে করা যায়, তাই না? ওকে, অ্যারে ম্যাপ অ্যানোনিমাস ফাংশনটা তো বুঝবেন, তাই না? আচ্ছা আচ্ছা, স্ট্যাটিক অ্যানোনিমাস ফাংশন দেখেন এখানে ক্লাস দিয়ে ওরা করে দেখাচ্ছে অনেকগুলো, এটা আমি পরে আসবো। তাহলে আপাতত অ্যানোনিমাস ফাংশন জিনিসটা কী জিনিস আমরা সেটা জানলাম, এবং ক্লোজার ফাংশনটা কী জিনিস আমরা আবার পরে জানবো হচ্ছে অ্যানোনিমাস ক্লাসেরও নাম দেওয়া লাগে না, নাম ছাড়া। তাহলে এখন দেখেন কত ডাইনামিক হয়ে যাচ্ছে। এখন অ্যারের যে কোনো একটা ভেরিয়েবল একটা ক্লাস হিসেবে কাজ করবে, তার ভিতরে অনেক প্রপার্টি থাকবে, অনেক মেথড থাকবে। হ্যাঁ, অ্যারের একটা এলিমেন্ট আসতে একটা ক্লাস হবে যার ভিতরে অনেক প্রপার্টি এবং মেথড থাকবে। তো এখন আমরা চলুন ছিলাম অ্যারে ম্যাপে ছিলাম, তাই না? ওকে, তাহলে কিউবটা আমরা দেখলাম। এখন দেখেন তাহলে অ্যানোনিমাস ফাংশন এখানে কী করলো, এটা হচ্ছে রেঞ্জ করলো যে ফাংশন, এই যে অ্যানোনিমাস ফাংশন ভ্যালুটা নিবে। খেয়াল করেন সঞ্জীব প্লিজ, অ্যারে ম্যাপের ভিতরে কোন ফাংশনটা দিয়ে কাজ করতে চাই, এটা অ্যানোনিমাস ফাংশন দিয়ে কাজ করতে চাই। হ্যাঁ, কি দিয়ে? রেঞ্জ কোন অ্যারেটা 1 থেকে 5 দিয়ে। তাহলে 1 যাবে 2 একে 2, 2 যাবে 2 2 গুণা 4, 3 যাবে 3 2, মানে 2 এর নামটা 3 2 কি তো 4 2 গুণা 8। হ্যাঁ, 1 2 3 3 যায় না, 1 থেকে 5 এই 2 দিয়ে গুণ করবে। ও আচ্ছা, এটা তো ইন্ডেক্স, সরি আমি তো ভুল করছি। ওটা তো ইন্ডেক্স, মানে অ্যারেটা তো রিটার্ন করতেছে যে 10 ইন্ডেক্সটা 4, তাই না? আর ও উচিত ছিল যে ইন্ডেক্সটা 1 থেকে দেওয়া, তাহলে আমার আর মিসগেট হইতে হতো না। এক যে কম আসবে আমি ভুলে গেছি। অ্যারে ম্যাপ ইউজিং হ্যাঁ, মানে আপনি ও তো বাই ডিফল্ট দিচ্ছে, আমি ওকে বলতেছি যদি দিতে আমাদের সুবিধা হইতো। এটা সম্ভব না, কারণ এর তো বাই ডিফল্ট ইন্ডেক্সটা হচ্ছে 0 থেকে শুরু, সে তো আমাকে ডিফল্ট ছাড়াটা দিবে না। অ্যারে ম্যাপের এটা একটা লিমিটেশন, আপনি চাইলে ইন্ডেক্সিং অ্যাসাইন করে দিতে পারবেন, বাই ডিফল্ট আপনাকে দিবে। দেখেন এখানে আপনারা বলছেন রিয়েল লাইফের এক্সাম্পল, অ্যারে ম্যাপের চমৎকার একটা এক্সাম্পল। ধরুন আপনি ট্রান্সলেট করবেন, হ্যাঁ 1 2 3 4 5 6 এগুলোকে স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে আপনি কনভার্ট করবেন, ঠিক আছে? তো এর একটা সুন্দর এক্সাম্পল বলছে, দ্য নাম্বার অ্যান্ড ইজ কল্ড অ্যাম ইন স্প্যানিশ, ম্যাপ স্প্যানিশ একটা নাম্বার, শো স্প্যানিশ, ম্যাপ স্প্যানিশ। এখন দেখেন 1 2 3 4 5 এটা সেম একটা স্প্যানিশটা বল ইউনো দোস ট্রেস কোয়াট্রা সিঙ্কো। হ্যাঁ, স্প্যানিশ হচ্ছে স্প্যানিশ ভাষার নাম্বারগুলো, ঠিক আছে? তো এখন আপনি দেখেন শো স্প্যানিশ, তার মানে কি এ এবং বি দুইটা করে এলিমেন্ট যাবে। 1 দ্যাট মিনস হচ্ছে কি সে একটা এলিমেন্ট যাবে যা সে আপনাকে আউটপুট দিচ্ছে, দ্য নাম্বার 1 ইজ কল্ড ইউনো ইন স্প্যানিশ। দুইটা অ্যারে থেকে তো 1 যাবে এতে, বিতে যাবে ইউনো, তখন দ্য নাম্বার 1 ইজ কল্ড ইউনো ইন স্প্যানিশ। বুঝতে পারছেন? অ্যারে ম্যাপ দিয়ে কিন্তু আমরা একাধিক
অ্যারে পাঠাতে পারি। তা আমরা দুইটা কী করলাম, এ এবং বি দুইটা অ্যারে পাঠালাম। কার কাছে পাঠালাম? শো স্প্যানিশ। তাহলে আমরা এখানে আরেকটা জিনিস জানলাম, যে যখন আপনার কল ব্যাক ফাংশন দুইটা প্যারামিটার হয়, কল ব্যাক ফাংশন যদি দুইটা প্যারামিটার হয় তখন দুইটা অ্যারে পাঠাতে হবে। তিনটা প্যারামিটার হলে অ্যারে ম্যাপ দিয়ে তিনটা অ্যারে পাঠাতে হবে। কল ব্যাক ফাংশনে যত বেশি প্যারামিটার তত বেশি অ্যারে আপনাকে পাঠাতে হবে। প্রত্যেক অ্যারে একটা একটা করে এলিমেন্ট যাবে, যার জন্য প্রথমবার যখন এটা রান করবে আব্দুল আজিজ বুঝতে পারতেছেন যে 1 যাচ্ছে, যে শো স্প্যানিশ 1 ইজ কল বি থেকে যাচ্ছে ইউনোটা, সো ইউনিট। তাহলে দেখুন অটোমেটিকলি 1 2 3 4 5 যেগুলো স্প্যানিশ ভাষা কি সেটাকে আমাকে ট্রান্সলেট করে দিচ্ছে। রিয়েল লাইফ এক্সাম্পল, রিয়েল লাইফে কীভাবে হতে পারে, আপনারা শব্দ ইভেন আপনি ওয়ার্ড প্রেসেও ল্যাঙ্গুয়েজ নামে একটা ফাইল থাকে, ইভেন ফ্রেমওয়ার্কগুলোতে ল্যাঙ্গুয়েজ নামে একটা ফাইল থাকে, যত ফ্রেমওয়ার্ক আছে সেখানে আপনি বলে দিতে পারেন সার্চ করুন। হ্যাঁ, সার্চের জায়গায় আপনি দেখেন খুঁজুন কথাটা দেখাতে চান, তখন ওরা কী করে সার্চ কথাটা লিখে একটা অ্যারো সাইন দিয়ে ফাঁকা রেখে দেয়, সেখানে আপনি লিখে দেন খুঁজুন, তখন তার এই ফ্রেমওয়ার্ক বা সিএমএস কী করে সার্চের পরিবর্তে খুঁজুন কথাটা বাংলা দেখায়, ট্রান্সলেট করতেছে না। কীভাবে? একটাকে একটা দিয়ে রিপ্লেস করে দেওয়া, ম্যাপিং করে দিচ্ছে। তখন আপনি দেখা যাচ্ছে এমনও সিএমএস আসতেছে, আপনি প্রত্যেকটা বাটনের নাম সহ শুরু করে সব কিছু ট্রান্সলেট করে দিতে পারেন, সব কিছু বাংলায় হবে। এবং ফেসবুকে যান, বাংলা ক্লিক করেন, তো সে ল্যাঙ্গুয়েজে, বাংলা ল্যাঙ্গুয়েজে সব বাংলা দিয়ে দিতে, সব কিছু বাংলা দেখা যাবে। ডিফল্ট ইংলিশ থাকে, আপনি চাইলে বাংলা। হ্যাঁ, একসাথে অনেকগুলোকে ট্রান্সলেট করে দিতে পারেন। আপনি বাই ডিফল্ট তো 1 2 3 4 5 5 আপনার আছে। এখন আপনি আরেকটা অ্যারেতে কী করলেন, যে কোন ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট হবে এগুলোর না পরিবর্তে ধরেন আপনার সফটওয়্যারের মধ্যে 100টা বাটন আছে, 100টা বাটন ইংলিশ নামে দেওয়া আছে। এই ইংলিশটার বাংলায় কী বলে, প্রত্যেকটার জন্য যদি একটা এরকম একটা অ্যারে পাঠিয়ে দিতে পারেন, তাহলে এক ক্লিকে একটা অ্যারে দিয়ে পুরোটা ট্রান্সলেট, পুরো সিস্টেমেটিক্যালি সিস্টেমটা হয়, তাই না? সহজ হয় না? আপনার তো সফটওয়্যার বানানোর জন্য এখন প্রথম শর্ত হচ্ছে মাল্টি ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করতে হবে। সফটওয়্যার বানানো যদি ইন্টারন্যাশনাল সেল করতে চান, প্রথম শর্ত হচ্ছে মাল্টি ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করতে হবে এবং একটা ল্যাঙ্গুয়েজ ফাইল দিয়ে দিতে হবে। ইভেন আপনার কোড ক্যানিয়ন নিয়ে কাজ করুন, এই ফিচারটা না দিলে কেউ কিনবে না। ইংলিশ সবাইকে ইংলিশ নাকি, স্প্যানিশের যে অ্যালার্জি ওরা স্প্যানিশ ছাড়া কথা বলে না, জার্মানরা যে অ্যালার্জি তারা জার্মান ল্যাঙ্গুয়েজ ছাড়া কথা বলে, বলে আমার সাথে কথা বললে জার্মান ল্যাঙ্গুয়েজ কথা বলো, নাহলে আউট। চাইনিজ জাপানি কথা তো বলাই নেই, ওরা এই দেশে বড় বড় ইঞ্জিনিয়াররা আসে পদ্মা সেতু করতে দোবাসে একটা নিয়ে আসে, কারণ সে জাপানি ভাষায় কথা বলে, চাইনিজ ভাষায় কথা বলে, তার ঠেকা নেই। তোমার দরকার ইভেন জাপানি প্রেসিডেন্ট, চায়না প্রেসিডেন্ট কাকে নিয়ে আসে, প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, জাপানি প্রেসিডেন্ট, চায়না প্রেসিডেন্ট, মাঝখান দিয়ে আরেকজন বসে থাকে, সে দোবাসী করে, ঠিক আছে? তো এই ধরনের কান্ট্রি থেকেও যদি আপনি সেল আশা করেন, তাহলে তো আপনি ওই ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করতে হবে। তখন আপনি কীভাবে আপনার সিস্টেমটা দেবেন, বাই ডিফল্ট যত বাটন যত টেক্সট আছে সেগুলো একটা অ্যারে থেকে যাবে, ঠিক? তো কেউ যদি ওগুলোকে চেঞ্জ করতে চায় ওনার যার নিজের ল্যাঙ্গুয়েজে, সে অন্য অ্যারের মধ্যে তার ল্যাঙ্গুয়েজের কথাগুলো লিখে দিবে, শেষ, রিপ্লেস, অটোমেটিক সব চেঞ্জ রিপ্লেস হয়ে যাবে, অটোমেটিক সব রিপ্লেস হয়ে যাবে। হ্যাঁ, কোডিংটার ফ্রেমওয়ার্কে যান, লারাভেল ফ্রেমওয়ার্কে যান, সবগুলোতে সেম ফিচারটা ডিফল্ট আছে, যার জন্য আমরা সবাই কী করি, আমাদের ক্লায়েন্ট অনুযায়ী, ক্লায়েন্ট যদি বলে আমার এখানকার জিনিসটা বাংলা শো করতে হবে বাই ডিফল্ট, বাটনগুলোর নাম সব ক্লায়েন্ট শো বাংলা শো করতে হবে, তখন আমরা ওই অ্যারেতে ধরে রাইট। হ্যাঁ হ্যাঁ, এটা তো স্ট্যাটিক টাইপ হবে, ডাইনামিক যেগুলো আছে। স্ট্যাটিক কি? এটা তো ডাটাবেস হয়ে যাবে না স্যার, ডাইনামিক যেগুলো আমার বাংলাদেশ এটাকে শুদ্ধভাবে লিখে মানে যে গুগল ট্রান্সলেটে গেলে দেখা গেল ইংলিশ সেন্টেন্স দিল। ও আচ্ছা, গুগল তো সেটা অ্যালগরিদম ডিজাইন করে রাখছে, সেটা শুধু অ্যারে ম্যাপ দিয়ে করে না, তার একটা হচ্ছে পুরো ইন্টেলিজেন্ট একটা বট যে চিন্তা করতে পারে আপনি কী বলতে পারেন। হ্যাঁ, এবং ডে বাই ডে সে আপডেট। আর গুগল ট্রান্সলেটের ব্যাপারে আমি কন্ট্রিবিউট করছি, আমি জানি সেখানে হচ্ছে কি একটা কিছু তারা বাই ডিফল্ট একটা সে কিন্তু কোনো মানুষ করে না,
সেটা কী করে একটা বটে কী করে ওই যে ইংলিশ ওয়ার্ডগুলো বসায় যেমন আমি মাসুদ আলম, আই অ্যাম মাসুদ আলম, হ্যাঁ, তো সে হয়তো আই মাসুদ এম এরকম লিখে দিছে, হ্যাঁ, তার বটটা। তখন সে আবার কী করে এটা কমিউনিটির কাছে পাঠায়, ট্রান্সলেটর তারা কন্ট্রিবিউট করে আর কি। যেমন আমার কাছেও আসে যে কন্ট্রিবিউট করো, তো কমিউনিটির কাছে আমরা এটা ঠিক করে দিই। এরকম ঠিক করে দিলে আবার র্যাঙ্কিং হয় যে 100 জনে ঠিক করছে, 90 জনে এটা সিলেক্ট করছে, 10 জনে ওইটা সিলেক্ট করছে, আর 90 জনেরটা অ্যাকসেপ্ট হবে। এভাবে ট্রান্সলেটর ডে বাই ডে সঠিক পর্যায়ে চলে আসতেছে। বটে একটা দাস কী করে ওয়ার্ডগুলো গ্রামাটিক্যাল রুল ফলো করে ওয়ার্ডের পরিবর্তে ইংলিশের পরিবর্তে বাংলা, ইংলিশের পরিবর্তে বাংলা, তার কাছে ডিকশনারি আছে কোন ইংলিশটার বাংলা ওয়ার্ডটা কী সেটা পাঠিয়ে দিচ্ছে, তাই না? হ্যাঁ, আইসি, তাই না? কারণ সে তো ওভাবেই পাঠিয়ে দিচ্ছে, তারপর সে গ্রামাটিক্যাল রুলস কিছু ফলো করে, কিন্তু আমরা সেটা ঠিক করে দিই না, উল্টা হয়েছে আপনার। আপনি এইভাবে চলবেন। প্রথম ইংলিশ ট্রান্সলেটর এই সমস্যাটা হইতো, হ্যাঁ, এখন আর হয় না। এখন আমরা ঠিক অনেকে হাজার হাজার ছেলেবেলে বসে বসে ঠিক করে দিচ্ছি, যার জন্য এখন আর হবে না। হ্যাঁ, ওরা কী করে না, ওরা ইংলিশ বাংলা দুইটা আলাদা সাবমিট করে। ওরা কখনো এরকম ডাইনামিক করা সম্ভব না আসলে, ঠিক আছে? ওরা আলাদা সাবমিট করে, ওরা বাংলা আলাদাই থাকে, ইংলিশ আলাদাই থাকে। না, হয় না তো সঠিক, কারণ গুগল ট্রান্সলেটটা এখন 100% পারফেক্ট হয় না। ওটা দিয়ে যদি আমি ট্রান্সলেট করে সব উল্টো আসবে, নিউজ পেপারটা কেউ ডুববে না। গুগল ট্রান্সলেটর ম্যাচিউর হইতে আরও মিনিমাম 20 বছর লাগবে বাংলা ভাষার জন্য। ইংলিশ, স্প্যানিশ, জার্মান এগুলো ম্যাচিউর হয়ে গেছে, কারণ ওরা প্রথম থেকে কন্ট্রিবিউট। আমাদের আছে সেই 2012-13 সালের দিকে আসছে গুগল ট্রান্সলেটরটা বাংলা সাপোর্ট করে, তো আমার 4 বছর 5 বছর হয়েছে, তো এত তাড়াতাড়ি কেমনি হয়? হ্যাঁ, হবে না। অ্যাটলিস্ট 90% যখন পারফেক্ট হয়ে যাবে তখন আপনি 100% ধরে নিতে পারেন। যিনি পাঠাবে তিনি একটু সেদিন ঠিক করে দিলে হয়ে যাবে, ঠিক আছে? আমরা যখন বাইরে ক্লায়েন্ট নিয়ে কথা বলে, আপনি স্প্যানিশ একটা মহিলা আসছে হয়তো আপনার সাথে কাজ করবেন, আপনি যদি তার মেইলটা যদি স্প্যানিশ লেখেন তাহলে সে অনেক খুশি হয়। তারপর তুমি ইংলিশে লিখে গুগল ট্রান্সলেটর পারেন, হুবহু স্প্যানিশ এবং সে কোথাও ভুল পাবে না, কারণ ওটা অনেক ম্যাচিউর হয়ে গেছে। গুগল আবার গুগল ধরেন নিজের কিছু প্রায়োরিটি সেট আছে, তার মার্কেটটা সবচেয়ে বড় হচ্ছে ওইসব দেশে, এই জন্য সেখানে সে ডেডিকেটেড লোক লাগাইছে যে তোমরা বসে বসে ঠিক করো। বাংলাদেশ, ইন্ডিয়া, এখানে তার মার্কেটটা ছোট। আমেরিকাতে একটা ফেসবুক বুস্ট চালাইলে $1 একটা লাইক পাওয়া যায়, আর বাংলাদেশে $1 5,000 লাইক পাওয়া যায়, বুঝছেন? তার সস্তা, কত সস্তা। এই জন্য এখানে ইউটিউব অ্যাডসেন্স, মানে গুগল অ্যাডসেন্সে খুব কম টাকা পাওয়া যায়। দেখা যাচ্ছে যে ইউরোপে একটা ক্লিকে $13 $14 পর্যন্ত পাইছি আমি, এমন শুনছি। এক ক্লিকের দাম $13-14, বুঝতে পারতেছেন? ওকে, আমরা অন্য প্রসঙ্গে চলে যাই। তাহলে অ্যারে ম্যাপটা দিয়ে আমরা এরকম ট্রান্সলেটরের কাজ করতে পারি। ক্রিয়েটিং অ্যান অ্যারে অফ অ্যারেজ। এখানে আরেকটা আছে যে নাল। আমি বললাম ফার্স্টে কাকে দিয়ে করবো সেটা না বলে বললাম যে ABC 3টে অ্যারেকে পাঠিয়ে দিলাম, যা দেখেন তাতে হলো কি 3টে অ্যারে হয়ে গেছে, অ্যারের ভিতরে 3টে অ্যারে হয়ে গেছে। দেখেন কি খুবই ইন্টারেস্টিং জিনিস তখন যে 1 এটা লেটার হচ্ছে 1 এবং স্প্যানিশ ইউনো, 2 ডস, 3 চমৎকারভাবে এটা করে দিচ্ছে। না, আমি কোনো ফাংশন দিয়ে করবো না, নাল না দিলে তো আপনার কাজ করতো না। মানে আমি কোনো ফাংশন দিয়ে কাজটা করবো না, তখন অ্যারে ম্যাপটা কী বিহেভ করে সেটা দেখা যায়। অ্যারের ভিতরে অ্যারে ক্রিয়েট করে দেয়, 3টে অ্যারেকে একটা অ্যারে কনভার্ট করে। তাহলে আপনি এখানে শিখলেন, আপনাকে যদি কেউ বলো আমার 3টে অ্যারে ভিন্ন ভিন্ন আসছে, আমি 3টে অ্যারেকে একটা অ্যারেতে কনভার্ট করবো, মানে একটা অ্যারের ভিতরে ঢুকাবো, তখন অ্যারে ম্যাপটা আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে? এটা আর কি, হ্যাঁ।